পিতৃদিবস আজকে 21শে জুন 2020 সাল। ফেসবুক লাইভে আমি এসেছি। আমি অংশমান চক্রবর্তী এবং আজকে আমার সঙ্গে ফেসবুক লাইভে থাকবেন আমার বাবা কবি অশ্রুরঞ্জন চক্রবর্তী। এই প্রথম তিনি কোনো ফেসবুক লাইভে যোগদান করবেন। শুরুতে আমি একটি কবিতা পড়ব এবং তারপরে আজকে বেশিরভাগ কবিতাই পড়বেন আমার বাবা কবি অশ্রুরঞ্জন চক্রবর্তী। হ্যাঁ, আশিস দাকে দেখছি, শোনা যাচ্ছে গো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি শুরুতে যে লেখাটি পড়ব বাবাকে নিয়ে লেখা, কারণ আজকে পিতৃদিবস। মনে পড়ছে আজ থেকে ঠিক 4 মাস আগে 21শে ফেব্রুয়ারি এই সময়ে আমার বাবার অপারেশন হয়েছিল, পেসমেকার বসানো হয়েছিল এসএসকেএম হসপিটালে। তিনি এই মুহূর্তে 4 মাস আগে সেখানে অপারেশন থিয়েটারে ছিলেন, আর আজকে তিনি আমাদের সঙ্গে প্রথমবার ফেসবুক লাইভে। আমরা তার কথা, তার কবিতা শুনব। বাবাকে নিয়ে আমার লেখা একটি কবিতা দিয়ে শুরু করছি, এরপরে যাব বাবার কথা এবং কবিতায়। আমার কবিতা বাবা আমার গুরু। বাবার হাতে হাতটি রেখে আমার চলা শুরু। বাবা আমার আদর্শ, বাবা আমার গুরু। যখন দেখি চোখে আঁধার, ভরসা দেন তিনি। বাবা চেনান, তাই তো আমি সঠিক পথ চিনি। হার না মানা মানসিকতা, নিষ্ঠা সব কাজে। তিনি দেখান মেঘের দল কেমন করে সাজে। চিরশ্যামল প্রকৃতি দেখা বাবার কাছে শেখা। নিয়ম করে পড়ি আমি বাবার সব লেখা। সেই লেখাতে ছন্দ আছে, মিল মাত্রার খেলা। পাঠ করলেই ফিরে আসে আমার ছেলেবেলা। ছড়া লিখে সবার আগে পড়ে শোনান মাকে। লোভ লালসা কোনো দিনই গ্রাস করেনি তাঁকে। মাথা উঁচু করে চলেন, নেন না কারো দান। প্রত্যেককে দিয়ে থাকেন প্রাপ্য সম্মান। কতজনের সঙ্গে তার নিত্য মেলামেশা। কর্মজীবন শেষ হয়েছে, সাহিত্যই নেশা। যারা ডাকেন হাস্য মুখে যান তাদের কাছে। বাবার কাছে আজও আমার কত শেখার আছে। শিখছি আমি, ছাত্র জীবন চলছে প্রতিদিন। কোনোদিনই শোধ হবে না বাবা মায়ের ঋণ। শোনালাম আমার নিজের লেখা একটি কবিতা। এরপরে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, আমরা তার কথা এবং তার কবিতা শুনব। আমার বাবা, যার কাছে আমার সবকিছু শেখা, আমার গুরু কবি অশ্রুরঞ্জন চক্রবর্তী। পড়ে যাই। আগে কিছু বলো, দু একটা কথা বলো। আজকে পিতৃদিবস অংশমান আপনাদের বলেছে, তো আমি আমার পিতাকে জ্ঞানে দেখিনি। আমি অতি শৈশবে পিতৃহীন। তবে আমার বাবাও লিখতেন, তার লেখার খাতা আমি পড়েছি। যাই হোক, আজকে আমি আমার পিতাকে স্মরণ করছি। নামটা বলো। আমার পিতার নাম হচ্ছে ঈশ্বর শশধর চক্রবর্তী। তাকে স্মরণ করে আমি কয়েকটি ছড়া আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রথম ছড়া নিশ্চিন্দিপুর। বিভূতিভূষণের পথের পাঁচালী অবলম্বনে এই ছড়াটা আমি লিখেছি। নিশ্চিন্দিপুর। নিজের গ্রামটি ছেড়ে অপু চলেই এলো কাছেই।
স্মৃতির পাতা যায় উল্টে, হয় না তো তা বাসি। দুর্গা দিদি ছিল যে তার খেলা ঘরের সাথী, কতই ভালোবাসত তাকে, করতো মাতামাতি। আম ছাড়িয়ে খেত তারা বাড়ির পাঁচিল ধারে, বলতো অপু আর একটু আমায় দিবি না রে। চড়ুই ভাসি রান্না হতো বনের ভেতর গিয়ে, দুইজনে তাই ভাতটা খেত বেগুন ভাজা দিয়ে। বুড়ি পিসি বলতো এসে, হচ্ছে শরীর ক্ষীণ, থাকতে আমায় দিবি কি বউ শেষের কটা দিন। ঝমঝমিয়ে বৃষ্টি যখন হতো বর্ষাকালে, ভাই বোনেতে আনন্দেতে নাচতো তালে তালে। শরৎকালে কাশের বনে করতো ছুটোছুটি, রেলের গাড়ি দেখতে যেত করেই লুটোপুটি। সেই দিদি আজ কোথায় গেল তাকেই ফেলে রেখে, কেঁদে কেঁদে হচ্ছে সারা দিদিকে না দেখে। সর্বজয়া মাঝে তারি কাঁদছে বসে একা, নীলু দাদা রানী দিদির পায় না তো আর দেখা। বাবা মায়ের সঙ্গে অপু কাশিধামেই আসে, ফেলে আসা গ্রামের ছবি দু চোখে তার ভাসে। আমরা শুনলাম নিশ্চিন্দিপুর অপু দুর্গাকে নিয়ে বাবার লেখা ছড়া। এরপরে আমরা শুনবো সিরিয়ালের হিরো। সিরিয়ালের হিরো। গিন্নি বলেন, বাজারেতে তুমিই যাবে নিজে, সেলিব্রিটি হয়ে এখন করছো তুমি কি যে। যখন থেকে সিরিয়ালে সুযোগ তুমি পেলে, পথে ঘাটে লোকরা যত তোমায় শুধু গেলে, তখন থেকে আসতে যেতে চাপছে গাড়ি ভাড়াই, তবু তোমার হেঁটে হেঁটে বাজার যাওয়া চাই। সেবার তুমি বাজারেতে ঢুকেছিলে ভিড়ে, জনগণের চাপে তুমি ফেললে জামা ছেড়ে। যত লোকে তোমায় নিয়ে করলো টানাটানি, তার ফলেতে হলো তোমার প্রচণ্ড হয়রানি। ফেললে ছিঁড়ে সদ্য কেনা নতুন জুতো জোড়া, বাজার নিয়ে উধাও হলো বিটকেল এক চোড়া। এত কিছুর পরেও হলো বাজার করার শখ, তোমার সাহস দেখে আমার বুক করে ধকপক। বাজার যাবার চিন্তা কেন, বাজার যাবে ভোলা, তার জন্যে পয়সা আছে উপর তাকে তোলা। বাজার যা বন্ধ করে চেপে নিজের গাড়ি, স্টুডিও এখনই যাও করেই তাড়াতাড়ি। ভেবেই দেখো এখনো তুমি সিরিয়ালের হিরো, করলে দেরি পরিচালক দেবেন তোমায় জিরো। এরপরে কি শুনবো? আতেল চেনা দায় হবে? এটাও না। হ্যাঁ। আমার পরের ছড়া স্বপ্ন। একটি ছোট ছেলের মনের আশাকে তার বাবা মা কেমন দমিয়ে রাখে, সে কথা আমি ছড়ার মধ্যে বলতে চাইছি। স্বপ্ন। আমি যখন লিখতে বসি ছড়া, মা কেড়ে নেয় লেখার খাতাখানি, বলেই হেঁকে তৈরি করো পড়া, আকাশ তখন দেয় শুধু হাতছানি। আমি যখন জানলা দিয়ে ফুলে প্রজাপতি দেখে অবাক হই, মা আমাকে সেখান থেকে তুলে খুলতে বলে কমিক্সেরই বই। আমি যখন ছবি আঁকতে চাই, রং তুলিটা তুলেই নিয়ে হাতে, মা বলে তো আঁকতে এখন নাই, বইটা পড়ো কুইজ আছে যাতে। আপন মনে করি যখন গান, মা আমাকে ধমক দিয়ে বলে, ঝালাফালা হলো আমার কান, শিগগিরই এসো টিভির কাছে চলে। মা ও বাপি অফিস গেলে পর ঘুমাই আমি মিঠু মাসির কাছে, স্বপ্নে দেখি মস্ত রাজার ঘর,
রাজকন্যা একলা শুয়ে আছে। আতেলটা শুনি। আচ্ছা, কেমন লাগছে এই যে অনলাইনে, মানে ফেসবুক লাইভে কেমন অভিজ্ঞতাটা কেমন একটু শুনি। কেমন লাগছে এই রকম একটা এইভাবে অনুষ্ঠান করতে কেমন লাগছে একটু খুব যদি। ভালো লাগছে। আচ্ছা, এরপরে ছড়া হচ্ছে আতেল চেনা দায়। আতেল আতেল করছো কেন? আতেল কাকে বলে? এই দেখো না, রাস্তা দিয়ে যত মানুষ চলে তার মধ্যে আতেল চেনা মস্ত কঠিন কাজ। খুঁজতে আতেল ভিড়মি খাবে, পড়বে মাথায় বাজ। কিন্তু আতেল চারদিকেতে ছড়িয়ে আছে যেন, বুদ্ধি খরচ করেই শুধু আতেলটাকে চেন। আতেল সব পরে থাকে বারমুডা প্যান্ট ধুতি, পরিপাটি চুলের বাহার, নেই তো কোনো খুঁতি। মাইক পেরে ফাটাই গলা, বক্তৃতাতে দড়, ভাবছে মনে এই জগতে সেই বক্তা বড়। চেনা লোককে চিনতে নারাজ, মুখটি করে হাঁড়ি, দাঁতের ফাঁকে কচিত হাসি, হাঁটেন তাড়াতাড়ি। সব ব্যাপারে হামবড়া ভাব, অহংকারের ঝুড়ি, তুচ্ছভাবে সব কিছুকে মুখেই মেরে তুড়ি। আতেল চড়ে মারুতিতে, আতেল চড়ে ট্রেনে, আতেল লোক ট্রামেও বাসে, লেবু বাদাম কেনে। আতেল ঘরে বই পাড়াতে, কফি হাউস ছোটে, লিটিল ম্যাগে লেখা চাপে, মুখেতে কই পটে। কি যে লেখেন হিজি বিজি, কেউ বোঝে না মানে, এমন লোককে চাইতে সবাই আতেল বলেই জানে। আতেল ধরে তোমরা যদি করই সভাপতি, সবার মাঝে বেড়েই যাবে প্রচণ্ড দুর্গতি। মন্ত্রী আতেল, গায়ক আতেল, আতল অভিনেতা। মন্ত্রী আতেল, গায়ক আতেল, আতেল অভিনেতা, অধ্যাপক আতেল কত, দেখাচ্ছে তার কেতা। আতল লোকের সংজ্ঞা অনেক, অভিজ্ঞতায় লেখে, এমন আতেল তোমরা বলো দেখেছ ভাই কে কে? আতেল আতেল কতই আতেল, আতেল তুমি আমি, আতেল নিয়ে পদ্য লিখি, নয় তো পাগলামি। চল গাইবে। এরপরে কৌশিকী। পেপার কোনটা? সেই মেয়েটি। হ্যাঁ। আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, তার নাম কানা নদী। তো সেই কানা নদীকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি, সেই নদীকে নিয়েই আমার এ কবিতা। সেই মেয়েটি, ভালো নামটি কৌশিকী, তার ডাক নামটি কানা। সেই শান্ত মেয়েটিকে আছে আমার জানা। দুইটি সবুজ বেনিজে তার পিঠের ওপর দোলে, ছোট্টবেলায় হেসে হেসে নিত আমায় কোলে। সেই মেয়েটি নয় তো মেয়ে, একটি ছোট নদী, দেখতে পাবে আমার গায়ে তোমরা আসো যদি। ছোট্ট ডিঙে ভাসিয়ে বুকে যেতাম দূরে চলে, খলখলিয়ে কত কথাই আমায় যেত বলে। তার গতিতে নেই তো কোনো জোয়ার ভাটার খেলা, বন্ধু নিয়ে তার তীরেতে কাটত বিকেল বেলা। পড়ো পড়ো। সেই মেয়েটি নয় তো মেয়ে, একটি ছোট নদী, চিকন আলো দেখায় ভালো ভোরের সোনা নদী। দুই পারে তার সবুজ ছায়া ঢাকা গ্রাম, কত যে তার রূপের বাহার, কত যে তার নাম। ডোম পাড়ে তাই বাঁশেরই গাছ, কোমর গড়ে হাঁড়ি, কারো আছে মাটিরই ঘর, কার সে পাকা বাড়ি।
সেই মেয়েটি নয়তো মেয়ে, একটি ছোট নদী, পাড়েতে যার আচাই পাতা, নরম গাছের গদি। পদ্ম তো নয় তার বুকেতে, শাপলা শালুক ফোটে, কলমে ফুলের গন্ধে বাতাস ভারী হয়েই ওঠে। ছয়টি ঋতু রঙ্গে তারি, ছয় রকমের সাজ, এঁকে বেঁকে চলছে ছুটে, মুখেতে নেই লাজ। সেই মেয়েটি নয় তো মেয়ে, একটি ছোট নদী, অন্তরে নেই এতটুকু অহমিকার বদি। গেলে সেথায় দেখতে পাবে গ্রামের কত জেলে, জালটি ফেলে মাছটি ধরে, সরপুঁটি আর বেলে। এপারেতে আজানা চলে, ওপার বাজায় শাঁখ, শারদিয়ার দুই পারেতেই বাজে পুজোর ঢাক। সেই মেয়েটি নয়তো মেয়ে, আমার কানা নদী, দিচ্ছে ভরে আমার যত, হবে না তো দেরি। হবে না ঋণ শোধি। ও, সেই মেয়েটি নয়তো মেয়ে, আমার কানা নদী, দিচ্ছে ভরে আমার যত, হবে না ঋণ শোধি। এর পরের ছড়া, নিজের ছেলে পরের ছেলে। দেখুন তফাৎ, নিজের ছেলে কেমন আর পরের ছেলে কেমন। নিজের ছেলের মুখটি খাসা, পরের ছেলের মুখটি হাঁড়ি। নিজের ছেলে চড়ছে প্লেনে, পরের ছেলে ঠেলছে গাড়ি। নিজের ছেলের চোখটি টানা, পরের ছেলের চোখটি টেরা। নিজের ছেলে বাঘের মতো, পরের ছেলে আস্ত ভেড়া। নিজের ছেলে স্কুলে যায়, পরের ছেলে তাকিয়ে দেখে। নিজের ছেলে ইংরাজি আর পরের ছেলে বাংলা শেখে। নিজের ছেলের জুতোর পাহাড়, পরের ছেলে নগ্ন পায়ে। নিজের ছেলের অনেক জামা, পরের ছেলে আদুল গায়ে। নিজের ছেলের উচিত কথা, পরের ছেলে ফালতু বকে। নিজের ছেলে শুধুই যেতে, পরের ছেলে সদাই ঠকে। নিজের ছেলে ব্যবসা করে, পরের ছেলের পকেট ফাঁকা। নিজের ছেলে ঋণ শোধে না, পরের ছেলের নেই তো টাকা। নিজের ছেলের কারখানায় আর পরের ছেলে মজুর মুটে। নিজের ছেলে চিবিয়ে ফেলে, পরের ছেলে খাচ্ছে খুঁটে। নিজের ছেলে যাচ্ছে বিদেশ, পরের ছেলে থাকছে বসে। নিজের ছেলে খাচ্ছে ভালোই, পরের ছেলে আঙুল চষে। নিজের ছেলের অনেক জমি, পরের ছেলে নেই তো ডাঙা। নিজের ছেলের মস্ত প্রাসাদ, পরের ছেলের বস্তি ভাঙা। নিজের ছেলে হচ্ছে রাজা, পরের ছেলে জগাই বিশু। নিজের ছেলে চাকর রাখে, পরের ছেলে শ্রমিক শিশু। এরপরে ছড়া খেলা। মেঘ খেলছে নীল আকাশে, আঁকছে কতই ছবি। খেলছে বাতাস ধানের খেতে, দেখছে পুবে রবি। পাখিরা সব মত্ত খেলায়, উড়ছে মেলে ডানা। ফুলের সাথে খেলছে ভ্রমর, কেউ করে না মানা। সাগর খেলে তীরের সাথে, ছুঁড়তে থাকে জল। দিঘির বুকে পদ্ম ফোটে, করছে টলমল। পথ গিয়েছে একে বেঁকে, পথের খেলা দেই। আইরে খেলি বলছে পাহাড়, ডাকছে আমাকেই। খেলার মাঠের বাইরে এমন আছেই কত খেলা। বসে বসে দেখছি চেয়ে আজকে সারা বেলা। এরপরে ছড়া পথিক আমি। পথিক আমি, সারা জীবন পথে পথেই ঘুরি। দেখতে পেলে নেই কুড়িয়ে, পথের যত নড়ি। সারা জীবন পথেই থাকি, পথেই বাঁধি ঘর। পথেই মানুষ আপন সবাই, কেউ নয় তো পর। শিশুর মতো পথের বুকে নৃত্য করি খেলা। পথের সুরে গান গেয়ে যাই সকাল সন্ধ্যা বেলা। আমি তাদের চিনতে পারি যারা এ পথ হাঁটে। তাদের সাথে আলাপ করে দিন যে আমার কাটে। আপন মনে ছবি আঁকি আমার চলার পথে।
রূপটি যে তার ফুটিয়ে তুলি অরণ্য পর্বতে। যুগে যুগে এই পুরাতন পথটি আমার চেনা, পথের সাথেই চলে আমার সকল লেনা জানা। কিন্তু আমি জানি না তো কোথায় পথের শেষ, চলতে পথে তবু আমার হয় না কোনো ক্লেশ। পথিক আমি, তাই তো আমায় পথ যে শুধু ডাকে, তাদের কথাই লিখি যারা পথের পাশে থাকে। এবার পড়ব একটা গদ্য কবিতা। অনিমেষ স্যার, অনিমেষ স্যার ক্লাস 9-এ অনিমেষ স্যার আমাদের ভূগোল পড়াতেন। টিফিনের পর শীতের দুপুরে গম গম করত তার কণ্ঠস্বর। আমাদের খুব কাছেই ব্ল্যাকবোর্ডের উপর টাঙিয়ে দিতেন মানচিত্র। শিরশিরে শীতের দুপুরে হাওয়ায় মাঝে মাঝে সেটা দুলে উঠত। অনিমেষ স্যার পড়াতেন কেপটাউন, ম্যাডাগাস্কার, ভিক্টোরিয়া ফলস। পড়াতে পড়াতে আমাদের নিয়ে উধাও হয়ে যেতেন সুদূর আফ্রিকার অরণ্য, পাহাড়, উপত্যকার ফিরে। দূর থেকে ভেসে আসত অনিমেষ স্যারের কণ্ঠস্বর। আজ অনিমেষ স্যার নেই, আমরাও বড় হয়েছি, স্কুল ছেড়েছি কতদিন, তবু অনিমেষ স্যারের স্মৃতি আমাকে আজও ভারাক্রান্ত করে তোলে। এখনো মাঝে মাঝে শীতের দুপুরে স্কুলের দিকে যাই, ক্লাস 9-এর সেই ঘরটির দিকে তাকিয়ে থাকি, কিন্তু অনিমেষ স্যারের সেই উদার্ত কণ্ঠ আর শুনতে পাই না। শীতের বাতাস দীর্ঘশ্বাস ফেলে, নিঃসঙ্গতার মুখোমুখি আমি দাঁড়িয়ে থাকি আপোষহীন। এটা একটা গদ্য কবিতা। দেখা হলে বলো তাকে, এই সাগর, এই নদী, এই বালুচর, এই বন, এই গ্রাম, শহর ও বন্দর, ভালোবেসে একদিন এইখানে আমি যে ছিলাম। দেখা হলে বলো তাকে, দেখা হলে বলো তাকে, এইখানে শ্মশান চিতায় মৃতদের কবরখানায় শুয়ে আছে সারি সারি কত প্রিয়জন, আত্মার আত্মীয় কেউ, কেউ চাষি, কেউ কারিগর, তাদেরই তো ইতিহাস লেখা হয়ে আছে পর পর। দেখা হলে বলো তাকে, এইখানে আমিও ছিলাম, সে কথা বলেছে সবাই। তুমি যদি মনে করে সেই কথা বলে যেতে পারো, রং আর তুলি দিয়ে একে যদি দিতে পারো ছবি, দেখা হলে বলো তাকে, এইখানে ছিল সেই কবি। এবার একটা মজার ছড়া পড়ে, হাঁড়ির খবর। এই যে দাদা, রোজই দেখি আপনি অফিস যান, চাকরি করে মাসে মাসে মাইনে কত পান? ভাড়ায় থাকেন নাকি ওটা নিজের পাকা বাড়ি? কদিন ছাড়া কেটে থাকেন চুল নৌকার দাড়ি? চুলে কলম লাগিয়ে দেখি বয়স রাখেন ঢেকে, ছেলে মেয়ে গিন্নি নিয়ে পোষ্য আছেন কে কে? বিয়ের টাকা জোগাড় হলো? মেয়ের বয়স কত? ছেলে বেকার, ব্যবসা করুক, ভাবনা কিসের অত? আলমারিটা কিনলেন কি? দামটা কত নিল? সস্তা পেতেন, আমায় তখন ডাকা উচিত ছিল। জিনিস কেতেন ধার বাকিতে নাকি নগদ কেনা? একটা ভালো মুদির দোকান আছে আমার চেনা। ইলেকট্রিকের বিলটা কত? গ্যাস কতদিন চলে? পাড়ার কোনো মস্তান কি ধমকে কথা বলে? ছেলে মেয়ের টিউশনিতে খরচ কত মাসে? পায়ে হেঁটেই অফিসে যান নাকি চড়েন বাসে? কালার টিভি নেই কি ঘরে?
নেই কি ঘরে ফ্রিজ? থাকলে ঘরে মডেল খানা আমায় বলুন প্লিজ। লেখালেখি করেন বুঝি? ওসব কি কেউ পড়ে? এই তো দেখুন আমার জামাই বসেই থাকেন ঘরে। পাঁচের মতো মুখটা কেন? খবর কিছু রাখেন? দিন রাত তো বইয়ের পাতায় মুখটা গুজেই থাকেন। অ্যাকাউন্টটা কোন ব্যাংকে? ব্যালেন্স কত হবে? বলতে ওটা দ্বিধা কেন? বন্ধু ভেবেই তবে। 2 নম্বরই আপনি কিছু করেন নাকি দাঁড়া? আরে ছো, ওই গাছ তো করছে যত গাধা। বাজার মূল্য যাচ্ছে বেড়ে, কোথায় পাবেন টাকা? সামনে আছে দুর্গা পুজো, করছে পকেট ফাঁকা। কাজের মেয়ের মাইনে কত? পুজোয় সে কি নেবে? একটা শাড়ি চাই যে তারি, দেখেছেন কি ভেবে? এবার পুজোয় বাজেট কত? কেনাকাটাও বাকি। বোনাস পেলেন? আপনি তবে সত্যিকারের লাকি। দূরে কোথাও যাবেন না তো? আমরা সবাই আছি, একসঙ্গে দেখব ঠাকুর পাড়ার কাছাকাছি। কারখানা না অফিসেতে? চাকরি কোথায় করেন? অবসরের আর কতদিন? ডেলি কাগজ পড়েন? আরে বলুন বলুন, মাইনে কত? থাকেন যখন পাড়ায়, ভাবনা কিসের? আমরা আছি, আপনাকে কে তাড়ায়? হাঁড়ির খবর রাখবে তারা, নেই কো যাদের কাজ। যাচ্ছি বাজার, পেন নাম ওই, আসছি তবে আজ। হাইটেক লিখস তো চিঠি বাবা কাকা, লিখস তো চিঠি মাসি, লিখস তো চিঠি ছেলে বুড়ো 8 থেকে 80। নিকট দূরে থাকেই যারা মস্ত আপনজন, আজকে চিঠি কেউ লেখে না, সবাই করে ফোন। আগে তারাই লিখস চিঠি ভাব রসে ভরা, বন্ধ এখন চিঠির জাপি, এখন সে তা খরা। সংক্ষেপেতে সারছে সবাই, ফোনটাকে দেয় ছেড়ে। বেশি কথা বললে ফোনে মূল্য যাবে বেড়ে। হ্যালো হ্যালো, কেমন আছো? আমরা ভালো আছি। ফোনটা কানে তুললে ভাবি আছেই কাছাকাছি। এই পৃথিবী ছোট্ট হয়ে ঢুকেই গেল ঘরে, তাই তো সবাই ভুগছে এখন বিশ্বায়নের জ্বরে। করছে তারা, ছুটছে সবাই, খাচ্ছে বসে কেক। ফোন, মোবাইল, ইন্টারনেট, হাইটেক। জল খাবে? দে। গরম হচ্ছে। লাইভে, ফেসবুক লাইভে এই প্রথম কবিতা ছড়া পড়ছেন কবি অশ্রুরঞ্জন চক্রবর্তী। আমার পরের ছড়া পরীক্ষার ফল। পরীক্ষালি ফল বেরোল, তোর ফলাফল কি? বিশু আবার ফেল করেছে, কি লজ্জা! ছি! বিশুর খবর কে চাইছে? তোর কি হলো বল? এবার কিন্তু খারাপ হলো বংশীধরের ফল। বংশীধরের খবর আবার জানতে চাইছে কে? প্রভাস ছিল ভালো ছেলে, ফেল করেছে সে। টেনে আবার আনলে প্রভাস, তোর সংবাদ কই? বঙ্গবাসু ফেল করতে উঠেছে হইচই। তোর কথাটা বলবি কিনা? রাখিস কেন চেপে? হরির ফেলে তার বাবা মা ভীষণ গেছে খেবে। পরের খবর জেনে কি লাভ? তোর খবরই চাই। রবির ফেলের খবরও সঠিক, আমারও ঠিক তাই। এটা শেষ লেখা? শেষ? হ্যাঁ, বলে দাও সেটা একটু। একটা লিখো ছড়া। গ্রীষ্মে যখন গাছে গাছে উঠবে পেকে আম, সবার গায়ে ঠিক দুপুরে ঝরবে যখন ঘাম। সূর্যি ঠাকুর হলে দুপুর, রোদ ঝরাবে কড়া, তখন কবি আমায় নিয়ে একটা লিখো ছড়া। বর্ষা যখন আসবে ছুটে, ফুটবে কদম ফুল, বৃষ্টি হলে সব একাকার, পুষ্পে নদীর কুল।
রামধনু ওই দেখব যখন 7টি রঙে ভরা, তখন কবি আমায় নিয়ে একটা লিখো ছড়া। সরতেলে কাশফুলেরা নাচবে হাওয়ায় মেতে, ভোরের আলো ছড়িয়ে যাবে সোনা ধানের খেতে। মণ্ডপেতে দুর্গা ঠাকুর যখন হবে গড়া, তখন কবি আমায় নিয়ে একটা লিখো ছড়া। হেমন্ত ওই দেবে সবই কুয়াশাতেই ঢেকে, পরিযায়ী পাখিরা সব আসবে যে দূর থেকে। গাছের বুকে দেখবে যখন শিশির মুক্ত ঝরা, তখন কবি আমায় নিয়ে একটা লিখো ছড়া। গোলাপ গাঁদা ডালিয়ারা করবে বাগান আলো, আসবে উড়ে প্রজাপতি লাগবে চোখে ভালো। শীতে যখন পিঠে পুলির গন্ধ আকুল করা, তখন কবি আমায় নিয়ে একটা লিখো ছড়া। বসন্তে ওই ডাকবে কোকিল আম গাছেরই ডালে, আমের মুকুল খুশি হয়ে নাচবে তালে তালে। ঋতুরাজের অঙ্গে যখন নতুন পোশাক পরা, তখন কবি আমায় নিয়ে একটা লিখো ছড়া। 6টি ঋতু এমনি করে আসবে এবং যাবে, যে কবিরা থাকবে সেদিন দেখতে তারা পাবে। তাদের জন্য রেখে গেলাম সোহাগ উজাড় করা, এই অনুরোধ আমায় নিয়ে একটা লিখো ছড়া। কেমন লাগলো আজকে এইভাবে অনুষ্ঠান করে? ভালোই লাগলো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার ফেসবুক লাইভের এটা একটা বড় পাওনা প্রাপ্তি যে আজকে পিতৃদিবসে আমার সঙ্গে আমার বাবা অশ্রুরঞ্জন চক্রবর্তী তিনি ছিলেন। প্রায় 12টার মতো ছড়া এবং কবিতা শোনালেন। ছোটদের লেখার পাশাপাশি বড়দের জন্য লেখাও 2টি কবিতা বাবা পড়লেন। আসলে আমার যেটুকু শেখা লেখালেখি পুরোটাই বাবার কাছে, বাবার হাত ধরেই আমার চলার শুরু। তারপরে আমি অনেক মানুষের সান্নিধ্যে এসেছি এবং আপনারা জানেন বাবা একটি পত্রিকা করেন ছোটর দাবি। 1990 সাল থেকে এই পত্রিকা প্রকাশিত হচ্ছে এবং বাবার লেখালেখির শুরু সেই 6-এর দশক। 1957 সালে আনন্দবাজার পত্রিকায় আনন্দমেলা পাতায় বাবার প্রথম লেখা প্রকাশিত হয়, ছোট্ট রবি। তারপর থেকে তিনি লিখে চলেছেন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায়, মূলত ছোটদের পত্রপত্রিকায়, পাশাপাশি বড়দেরও কিছু পত্রপত্রিকায়। আর পয়লা বৈশাখে এবছর আমরা বাবাকে নিয়ে একটি তথ্যচিত্র করেছি, যেটি ইউটিউবে রাখা আছে, কবি অশ্রুরঞ্জন চক্রবর্তী। তথ্যচিত্রটি অনেকেই দেখেছেন, আপনারা যারা দেখেননি তারা দেখবেন। আর বাবার বেশ কিছু নিজের কণ্ঠে কবিতা ছড়া ইউটিউবে রাখা রয়েছে, ছোটর দাবি ইউটিউব চ্যানেল থেকে আমরা প্রকাশ করেছি। আজকের শুরুতে বাবাকে নিয়ে একটি কবিতা আমি পড়েছিলাম। আজকের ফেসবুক লাইভ পিতৃদিবসে আমি শেষ করব একটি কবিতা দিয়ে। কবিতার নাম গোলকিপার। আগুনের গোলার মতো মুহুর্মুহু ধেয়ে আসে বল, বারপোস্টের নিচে একা দাঁড়িয়ে অতন্দ্র প্রহরী গোলকিপার ক্রমাগত মোকাবিলা করেন। এ ম্যাচে স্টপার নেই, ডিফেন্ডার নেই, নেই স্ট্রাইকার। একলা গোলকিপার দুর্গ সামলান। আগুনের গোলার মতো ধেয়ে আসে বল, সুচতুর বল, একটা নয় অসংখ্য বল। কত রূপ তার, কোনোটা বাড়ি ভাড়া, ছেলের টিউশন ফি, কোনোটা পলিসি প্রিমিয়াম, ইলেকট্রিক টেলিফোন বিল। আকাশ ছোঁয়া বাজার দর দ্রুত ধেয়ে আসে আর প্রতি মুহূর্তে নাজেহাল করে। এ ম্যাচে রেফারি নেই, সমাপ্তির বাঁশিও বাজে না। হার না মানা মানসিকতা কিছুতেই গোল করতে দেন না বিপক্ষকে।
একক নৈপুণ্যে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে সব বল বুক পেতে রুখে দেন গোলকিপার। গোলকিপার আমার বাবা। আজকে পিতৃদিবস উপলক্ষে ফেসবুক লাইভ অনুষ্ঠান পরিবেশন করলাম। সঙ্গে ছিলেন আমার বাবা কবি অশ্রুরঞ্জন চক্রবর্তী। শারীরিক অসুস্থতা রয়েছে বাবার, 4 মাস আগেই পেসমেকার বসানো হয়েছে। কথাবার্তা বলতে একটু কষ্ট হয়, কখনো হাঁপিয়ে ওঠেন, কোনো কোনো শব্দ বাদ গেছে পড়তে গিয়ে আমি লক্ষ্য করেছি। জল খেতে হচ্ছে, গরমে কষ্ট পাচ্ছেন, কিন্তু তাও আমার মনে আছে এর আগে একটি লাইভে আমি বাবার কবিতা পড়েছিলাম 1 ঘন্টা। তখন অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন যে আমরা কবি অশ্রুরঞ্জন চক্রবর্তীর কণ্ঠে কবিতা শুনতে চাই, ওকে একদিন ফেসবুক লাইভে আনা হোক। তো সেই তাদের কথা মনে রেখেই আজকে ফেসবুক লাইভে আমার সঙ্গে ছিলেন আমার বাবা কবি অশ্রুরঞ্জন চক্রবর্তী। তিনি প্রায় 12টি ছড়া কবিতা শোনালেন, আর আমি বাবাকে নিয়ে আমার লেখা 2টি কবিতা শোনালাম। আজকের মতো ফেসবুক লাইভ আমি অংশুমান চক্রবর্তী এখানেই শেষ করছি। নমস্কার।